লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে আপনাদের যদি হিয়ারিংয়ে ডেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কী কী ডকুমেন্টস দেখাবেন? যদি ধরুন আপনারা আপনার বাবার নাম দিয়ে আপনারা প্রোজেনি ম্যাপিং করিয়েছিলেন, আপনি আপনার মার নাম দিয়ে করিয়েছিলেন, ঠাকুমার নাম অথবা ঠাকুরদার নাম দিয়ে আপনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন। এই অবস্থায় ধরুন আপনার ঠাকুরদার নামে কোনো ভুল রয়েছে, অথবা ধরুন আপনার বাবার নামে কোনো ভুল রয়েছে যে কারণে আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে, অথবা ধরুন আপনার বাবার সাথে আপনার ধরুন বয়সের পার্থক্য 15 বছরের কম, তো সেক্ষেত্রে ধরুন আপনাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে। তো সেক্ষেত্রে তাহলে আপনি কী ডকুমেন্টস দেখাবেন? কী দেখালে পরে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক? এই ভিডিওতে জানিয়ে দেবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, মূলত কিন্তু 3-4 কারণে প্রোজেনি ম্যাপিংয়ের কারণে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হচ্ছে বা লজিক্যাল ডিসক্রিপেন্সিস হচ্ছে। দেখুন, তার মধ্যে কী কী কারণ রয়েছে। 1 নম্বর হচ্ছে, যদি বাবার নামে কোনো প্রকারের ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আন্ডারে চলে এসছে। যদি ধরুন বাবার সাথে ছেলের বয়সের পার্থক্য 15 বছরের কম হয়, তাহলে সেক্ষেত্রে সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আন্ডারে চলে আসছে। ধরুন এমনটা হয়ে গেছে, ধরুন কোনো ভোটারের বয়স ধরুন 45 বছর, কিন্তু তার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তিনি তার বাবার নাম অথবা মায়ের নাম দিয়ে তিনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন। তো এই সমস্ত ভোটারদের মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আন্ডারে চলে এসছে। তো এই অবস্থায় আপনাদের নামেও যদি আসে, তাহলে এই কয়টি ডকুমেন্টস আপনি দেখাবেন। ফার্স্টে কী করবেন, তো ডকুমেন্টসগুলোকে না এরকমভাবে সাজাবেন। ফার্স্টে আপনি রাখবেন হচ্ছে হিয়ারিং নোটিশ, যেটা আপনাদের কাছে এসছে, প্রথমে আপনি সেটা রাখবেন। তারপরে কি রাখবেন? এনুমারেশন ফর্ম। যে ফর্মটি মনে করে দেখুন, যখন আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন, তখন একটি কপি তো বিএলও নিয়ে গিয়েছিল, আর একটি কপি বিএলও আপনাকে সিগনেচার করে দিয়েছিল, স্ট্যাম্প ফ্যাম্প মেরে দিয়েছিল, তো সেটাকে আপনি নিয়ে যাবেন। এরপরে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ, যেটা বিএলও নিয়ে যাবে, যেটা দিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই, সেটা বিএলও হ্যান্ডওভার করে দেবে। হিয়ারিং যখন হবে তার আগে বিএলও আপনাকে হ্যান্ডওভার করে দেবে, সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ। এবার যদি আপনি আপনার বাবার নাম দিয়ে অথবা মায়ের নাম দিয়ে অথবা ঠাকুমার নাম দিয়ে অথবা ঠাকুরদার নাম দিয়ে আপনি যদি প্রোজেনি ম্যাপিং করিয়ে থাকেন, তাহলে 2002 সালের ভোটার লিস্টে তাদের যে পাতাতে নামটি রয়েছে, সেই পাতার 1 কপি জেরক্স, তার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার সমস্ত কিছু সহ একটা জেরক্স আপনি সঙ্গে নিয়ে যাবেন। তো এটা তো গেল, এই 4টি ডকুমেন্টস আপনি নেবেন। এরপরে কি নেবেন? তো এরপরে যেটা নিতে হবে সেটা হচ্ছে ভোটারের নিজস্ব কিছু পরিচয়পত্র নিতে হবে। অর্থাৎ ধরুন যার নামে লজিক্যাল ডিসক্রিপেন্সিস হয়েছে, তার প্রথমে কি নেবেন? ভোটার কার্ড নেবেন, তার আধার কার্ড নেবেন, অবশ্যই আধার কার্ড নেবেন, কারণ আধার কার্ড হচ্ছে একটা পরিচয়পত্র হলো। 3 নম্বরে কী নেবেন? 3 নম্বরে যদি আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে, যদি আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন বা মাধ্যমিকের জন্য যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে। যদি অ্যাডমিট কার্ডে আপনাদের ডেট অফ বার্থ উল্লেখ থাকে, তাহলে সেটা গ্রাহ্য হবে। যদি ডেট অফ বার্থ উল্লেখ না থাকে, তাহলে সেটা কিন্তু কোনোভাবেই গ্রাহ্য হবে না। তো কী নিলেন? আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিলেন। মাধ্যমিকের সার্টিফিকেটও নিতে পারেন, তার কারণ মাধ্যমিকের সার্টিফিকেট আগে থেকে নির্বাচন কমিশন নিচ্ছিল, শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিটেই সমস্যা ছিল, যদিও এখন সেটা নেবে, সেটা কমিশন ক্লিয়ারলি বলে দিয়েছে। তো অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট এবং মাধ্যমিকের সার্টিফিকেট, এই দুটো নিলেন। এরপরে যদি আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট থাকে, তাহলে আপনি বার্থ সার্টিফিকেট নিলেন। বার্থ সার্টিফিকেট নিলে তো কোনো সমস্যাই নেই। তারপরে কী নেবেন? তারপরে আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেবেন। ঠিক আছে, মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেবেন। বার্থ সার্টিফিকেট পরে যদি আপনাদের কাছে পাসপোর্ট থাকে, তাহলে আপনি পাসপোর্টটাও নিতে পারেন। ঠিক আছে, পাসপোর্ট নিলেও কোনো সমস্যা নেই। এরপরে না রেশন কার্ড নেবে। ধরুন আপনার বাবার নাম ধরুন কমল কুমার পাল, ঠিক আছে, 2002-এ ছিল, এখন রয়েছে ধরুন কমল পাল। তো আপনি 2002-এরটা দিয়ে ম্যাপিং করিয়েছেন, তখন নাম ছিল কমল কুমার পাল। তো কমল কুমার পাল এবং কমল পাল দুটো যে একই ব্যক্তি, সেটা জাস্ট আপনাকে প্রমাণ করতে হবে। খুব একটা হয়রানির ব্যাপার নেই, জাস্ট খালি প্রমাণ করতে হবে। যদি আপনাদের রেশন কার্ডের মধ্যে কমল কুমার পাল লেখা থাকে, তাহলে তো হয়ে গেল, কোনো সমস্যাই নেই। সেক্ষেত্রে রেশন কার্ডও একটা প্রামাণ্য নথি হিসাবে গৃহীত হতে পারে। যদিও রেশন কার্ড কিন্তু 13টি ডকুমেন্টসের মধ্যে নেই, কিন্তু যেহেতু আপনাদের নাম ঠিক আছে সামান্য কিছু ভুলের জন্য, তো সেক্ষেত্রে রেশন কার্ড দিয়েও হয়ে যেতে পারে। তো রেশন কার্ড নিয়ে যাবেন। তারপরে কি নেবেন? তারপরে যদি আপনার বাবার যদি পেনশন পেয়ে থাকে, তাহলে যে পিপিও যেটা রয়েছে, পেনশন পেমেন্ট অর্ডার যেটা রয়েছে, সেটা 1 কপি নিয়ে যাবে। ব্যাস, এই কটা জিনিস নিয়ে গেল, তাহলে হয়ে যাবে।
হলো। তাহলে প্রথমে আপনি কি করবেন, আপনাদের এই সমস্ত জিনিস নেবেন, এটা প্রথমে আপনাদের নেবেন। অর্থাৎ ধরুন আপনার নামে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে, প্রথমে আপনি আপনাদেরটা নেবেন, এই সমস্ত কিছু নিলে। যদি আপনার বাবার থাকে পিপিও, তাহলে আপনি বাবার পিপিও নেবেন আপনার বাবার রেফারেন্সের জন্য, এবং আপনার হচ্ছে গিয়ে এগুলো ডকুমেন্টস নেবেন। হলো। দেখুন, মাধ্যমিকের অ্যাডমিট লাস্ট তার নিচে যদি কোনো স্কুল সার্টিফিকেট থাকে, অর্থাৎ ধরুন আপনি ক্লাস 8 পাস করেছেন, তাহলে সেক্ষেত্রে তো আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট থাকার কথা নয়। তো সেক্ষেত্রে তখন তাহলে আপনি কে নেবেন? তখন আপনি হয়তো ভেবে থাকবেন যে আমি স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যাব, সেটা কিন্তু কোনোভাবেই গ্রাহ্য হবে না। স্কুল লিভিং সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হবে না। মিনিমাম মাধ্যমিক, তার উপরে যদি এইচএস থাকে, কলেজ থাকে, তাহলে সেটা তো হবেই। কিন্তু মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিকের অ্যাডমিট যদি থাকে, তাহলে সেটা দিয়ে হয়ে যাবে, আপনাকে আর হায়ার কিছু নেওয়ার প্রয়োজন পড়বে না। এখন ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে আপনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তো আপনাকে আপনার বাবারও ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তাহলে আপনি বাবার ডকুমেন্টসের মধ্যে কী নেবেন? আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে যেখানে রয়েছে সেটার এক কপি জেরক্স নিলেন, সেখানে পার্ট নাম্বার লেখা রয়েছে, ক্রমিক নাম্বার লেখা রয়েছে, বিধানসভা কেন্দ্রের নাম লেখা রয়েছে, আপনি যেখানে ভোট দেন সেই কেন্দ্রের নাম লেখা রয়েছে, সমস্ত কিছু সহ একটা জেরক্স নিলেন। বাবার যে ডকুমেন্টসগুলো আমি বললাম না, অর্থাৎ ধরুন মাধ্যমিকের অ্যাডমিট যদি থাকে, মাধ্যমিকের মার্কশিট যদি থাকে, ডেট অফ বার্থ সার্টিফিকেট যদি থাকে, পিপিও যদি থাকে, বা আরও যে ডকুমেন্টসগুলো কথা বললাম সেই ডকুমেন্টস যদি থাকে। দেখুন 2002 সালের ভোটার লিস্টের নাম থাকলেই তো, আর তো যে আপনি ভারতীয় নন সেটা তো আর, সে নিয়ে তো কোনো সমস্যা নেই। শুধুমাত্র এখন আপনার সমস্যা হচ্ছে নাম নিয়ে। সেই নামটার জন্য আপনার রেশন কার্ডের মধ্যে যদি ওই নামের উল্লেখ থাকে তাহলে তো হয়ে গেল, তাহলে তো আপনাকে আর কিচ্ছু দেওয়ার দরকার পড়বে না। যে কোনো একটা ডকুমেন্টস দেখাবেন যেই ডকুমেন্টসে ওই নামটি রয়েছে। যদি আপনি আপনার কাস্ট সার্টিফিকেট, সেটা আগেরবার বলতে ভুলে গেছিলাম, কাস্ট সার্টিফিকেট থাকলে পরে তো কিছুর দরকার নেই। দেখুন এখানে না কাস্ট সার্টিফিকেট একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কাস্ট প্রশ্ন না, একটা মানে বলে দিই, ক্ল্যারিফাই করে দেই। সেটা হচ্ছে যদি আপনাদের কাস্ট 2010-এর পরে ইনক্লুডেড হয়, ঠিক আছে, ধরুন 2010-এর আগে আপনাদের কাস্ট ওবিসি তালিকাভুক্ত ছিল না, 2010-এর পরে হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই রকম কাস্ট সার্টিফিকেট দিয়ে কিন্তু হবে না। তার কারণ 2010 সালের পরে যেই সমস্ত কাস্টগুলো ওবিসি তালিকাভুক্ত হয়েছে তাদের সবাইকে কিন্তু বাতিল করে দিয়েছে। আগে বাতিল করেছে হাইকোর্ট, এবং এবার নির্বাচন কমিশন বলেছে যে যেহেতু হাইকোর্ট বাতিল করেছে, সেহেতু ওই ধরনের যারা কাস্ট সার্টিফিকেট হোল্ডার তাদের কাস্ট সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হবে না। হলো। তারপরে এখন যদি আপনার বাবার, যদি আপনাকে জাস্ট প্রমাণ করতে হবে যে আপনার বাবা অমুক আর তার নাম এখন চেঞ্জ হয়ে এটা হয়েছে, আপনার যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যাবেন, আপনার বাবার সাপোর্টিং যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যাবেন, হয়ে যাবে। এবার ধরুন আপনি আপনার ঠাকুমার নাম দিয়ে করেছেন, অথবা ঠাকুরদার নাম, অথবা দিদার নাম, অথবা দাদুর নাম দিয়ে করেছেন, তাহলে সেক্ষেত্রেও কী ডকুমেন্টস নেবেন? যে ডকুমেন্টসগুলো আমি আপনাদের জানালাম সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যাবেন। জাস্ট খালি প্রমাণ করতে হবে আপনাকে যে ওই যে ব্যক্তি রয়েছে যার নাম অমুক এবং এই যে ব্যক্তি রয়েছে যার নাম অমুক, দুজন সেম ব্যক্তি। জাস্ট খালি এটা একটা প্রমাণ করতে হবে। এছাড়া যদি আপনাদের যদি বিএলও আপনার হয়ে বলে দেয় তাহলে তো হয়েই গেল, তাহলে তো কোনো সমস্যা নেই, বিএলও ক্লারিফাই করে দিলে হয়ে গেল। দেখুন এর আগে বলা হচ্ছিল যে 1,36,00,000 টোটাল প্রোজেনি ম্যাপিং যারা করেছে তাদের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস এসছে, ঠিক আছে। তো এর আগে বলা হয়েছিল প্রায় 34 থেকে 36 লক্ষ এমন রয়েছে যেগুলোর না এই ভুলগুলো খুবই সিম্পল। যেমন মদন মোহন আলাদা ছিল, এখন মদন মোহন একসাথে হয়ে গেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিস চলে এসছে। তো এই ধরনের কেসে না এর আগে নির্বাচন কমিশন বলেছিল যে এই ধরনের যে সমস্ত ভোটার রয়েছে তাদের বাড়িতে বিএলওরা যাবেন, বিএলও গিয়ে দেখবেন, বিএলও দেখার পরে বিএলওকে যদি একটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেয়, সেই অ্যাডমিট কার্ডের এক কপি ছবি নেবেন, বিএলও অ্যাপে আপলোড করবেন, সেটা ইওরোর কাছে ফরওয়ার্ড হবে, ইয়ারও যদি অ্যাকসেপ্ট করে নেয় হয়ে গেল, তার নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে, তার নামে আর কোনো হিয়ারিং নোটিশ ইস্যু হবে না। কিন্তু কিছুদিন আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যতজনের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সিস এসছে সবার নামের তালিকা প্রকাশ করতে হবে, এবং সবার নামের তালিকা পঞ্চায়েত অফিসে, জেলায় জেলায়, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে টাঙাতে হবে, এবং বিএলওদের কাছেও তার হার্ড কপি থাকবে। তো সেক্ষেত্রে এখন মনে করা হচ্ছে প্রত্যেকটি ভোটারের কাছে এবার হিয়ারিং নোটিশ যাবে। অর্থাৎ এমনটা নয় যে বিএলও যাবে, বিএলও গিয়ে সমস্যার সমাধান করে আসবে, সেটা কিন্তু হওয়ার চান্সেস খুবই কম। এবার হয়তো আপনাদের প্রত্যেকের বাড়িতে এবার যাবে হচ্ছে
বিএলও যাবে না, এবার আপনাদের বাড়িতে বিএলও গিয়ে জাস্ট খালি আপনাকে হিয়ারিং নোটিশ দিয়ে আসবে। ঠিক আছে, হিয়ারিং নোটিশ দেওয়ার পরে যে শনিবার দিন টাঙাবে এই লিস্টটি, টাঙানোর পরে আপনাকে 10 দিন সময় দেবে কমপক্ষে। সেই 10 দিনের মধ্যে আপনাকে নথি নিয়ে যেতে হবে। তারপরে কি হবে, যদি আপনি চান যে আপনি আপনার হয়ে কোনো উকিলকে নিয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার হয়ে কোনো উকিলকেও নিয়ে যেতে পারেন। অথবা যদি আপনি ভাবেন যে আপনি বিএলএ 2কে নিয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি বিএলও 2কে নিয়েও যেতে পারেন। যদি কিন্তু আপনি যাকে নিয়ে যান, বিএলএ 2কে নিয়ে যান অথবা আপনি কোনো উকিলকে নিয়ে যান, একটা অবশ্যই আপনি যে তাকে অনুমতি দিচ্ছেন সেরকম একটা লেটার আপনাকে নিয়ে যেতে হবে, অর্থাৎ লিখে দিয়ে সেখানে একটা স্ট্যাম্প করে দিতে হবে। এরপর একটা প্রশ্ন সবার ছিল যে আমি তো ডকুমেন্টস নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে তো আমি দিচ্ছি, কিন্তু পরবর্তীকালে যদি নির্বাচন কমিশন বলে যে আমাকে কোনো ডকুমেন্টস দেওয়াই হয়নি, তাহলে তখন আমি কি করব? এটাও তো একটা যুক্তিযুক্ত প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরে এবার সুপ্রিম কোর্ট বলেছে যে তাদের জন্য একটা স্লিপ দেবে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, অর্থাৎ সেক্ষেত্রে একটা স্লিপ দেবে অথবা ডকুমেন্টসের মধ্যে সিগনেচার করে দেবে। যাই হোক, এতদিন পর্যন্ত শুধুমাত্র হিয়ারিং অ্যাপিয়ার্ড বলে একটা স্লিপ দিয়ে এর সই করে দেওয়া হচ্ছিল, কিন্তু এবার কী কী ডকুমেন্টস দিয়েছে তার একটা রসিদ কপি ভোটাররা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এক্ষেত্রে ভোটাররা সন্তুষ্ট হয়ে আছেন। এর আগে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রামাণ্য নথি হিসাবে নেওয়া হয়নি, এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও প্রামাণ্য নথি হিসাবে নেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এবার কিন্তু হিয়ারিং প্রক্রিয়া আরও সুন্দরভাবে হচ্ছে, এবং এই ডকুমেন্টসগুলো যদি আপনি দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের আর কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না, আপনাদের আর কোনো সমস্যাই নেই। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।